ফাঁকা জায়গায় বেরিয়ে এসে হাত বাড়িয়ে দিল ড্যান। ড্যানিয়েল বার্কলে। বসবাস করার মতো একটা ভালো জায়গার খোঁজে আছি। আমরাও। দুজনের মধ্যে লম্বা ছেলেটা বলল। আমি সিড হপকিন্স। এ হচ্ছে আমার ভাই স্ট্যান। বাবার সাথে তো আগেই আলাপ হয়েছে তোমার। মেয়েটার দিকে ফিরল সে। আর এ হচ্ছে একটা নবু বাকলিন, আমাদের বোন। কফি আছে, বলল ড্যান, কিন্তু আমার কাছে যা খাবার আছে তাতে সবার হবে না। কোনো চিন্তা করো না, স্ট্যান বলে উঠল। আমি ওয়াগন থেকে খাবার নামাচ্ছি। মিস্টার জো হপকিন্স ওয়াগনের দিকে চেয়ে হাঁক ছাড়ল। ঠিক আছে টনি, এবার তুমি বেরোতে পারো। আর একটা লম্বা ছেলে দাঁত বের করে হাসতে হাসতে ওয়াগন থেকে নেমে ওদের দিকে এগিয়ে এলো। নিজের উপরে ড্যানের রাগ হচ্ছে। এতটা ঝুঁকি নেয়া বোকামি হয়েছে তার। ওরাই বরং বুদ্ধির পরিচয় দিয়েছে। ওর সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত টনিকে হাতের পাঁচ হিসেবে লুকিয়ে রেখেছিল। তোমাদের সবাই কি এখানে, নাকি আরো কাউকে রাইফেল হাতে কোথাও লুকিয়ে রেখেছ? হাসল চো। কৌতুক চকচক করছে ওর চোখে। ঠিকই ধরেছ, তবে সে রাইফেল নিয়ে বসে নেই। তোমার ট্র্যাক অনুসরণ করে ক্যামেলিয়া দেখতে গেছে তুমি সত্যিই একা কিনা। এই সময় বড় বড় লোমলা বিশাল কুকুরটা ড্যানের চোখে পড়ল। ইয়ারডেল আর ম্যাস্টিফ অথবা গ্রেট ডেনের মিলনের ফল। কুকুরটা ড্যানের দিকে চেয়ে বুঝবার চেষ্টা করছে বন্ধু বা শত্রু কোনভাবে ওকে নেবে। ওর পিছন পিছন ক্যামেলিয়া এগিয়ে এলো আগুনের ধারে। মিরিয়নের চেয়ে ছোট, দেখতে আরো সুন্দর। সাবধান যুবক, রসিকতা করে বলল বুড়ো। দুই বোনই কিন্তু তোমার পিছনে লাগবে। ড্যানকে বুড়োর বেশ পছন্দ হয়েছে। বাবা, আপত্তি জানালো মিরিয়ন। আমাদের সম্বন্ধে ও কি ভাববে? কি আর ভাববে, যা সত্যি তাই বললাম। যাকে চায় তাকে পাওয়ার জন্যে মেয়েরা করবে না এমন কিছুই নেই, শুকনোভাবে বলল স্ট্যান। তবে ভুল বুঝো না, দুজনেই ভালো মেয়ে। রাইফেল হাতে আধারে মিলিয়ে গেল টনি। মেয়েরা রান্নার জোগাড়ে ব্যস্ত হলো। নিশ্চিন্ত থাকো বাপ, ওই মেয়েরা চমৎকার রান্না করে। যতই খাও, আরো না খাইয়ে কিছুতেই ছাড়বে না। কোনো অত্যুক্তি করেনি জো হপকিন। রান্নাটা সত্যিই চমৎকার। খেতে খেতে জো বলল, আমরাও আর সবার মতোই পশ্চিমে নতুন করে জীবন শুরু করার আশায় এসেছি। সাথে সামান্য কিছু খাবার ছাড়া আর কিছুই নেই। আর আছে কয়েকটা ভালো ঘোড়া, একটা গরু, আর কাজে আগ্রহী কিছু মানুষ। আশা রাখি কঠিন পরিশ্রম করলে নিশ্চয় দাঁড়াতে পারবো। অনেক দিন পর ড্যান আজ বেশ নিশ্চিন্ত বোধ করছে। এই লোকগুলো সবাই ভালো। সারাটা জীবন কেবল কঠিন মানুষের সাথেই ড্যানকে চলতে হয়েছে। পারিবারিক জীবনের স্বাদ সে কোনোদিনই পায়নি। অদ্ভুত একটা আনন্দ আর মাদকতা আছে এর। আগে কোনোদিন এটা উপলব্ধি করবার সুযোগ সে পায়নি। ওরা ভার্জিনিয়ার পাহাড় থেকে পশ্চিমে এসেছে। উদ্দেশ্য এদিকে একটা রাঞ্চ করা। জো ঘোড়ার ব্যবসা করত। মাঝে মাঝে সেগুলো পূবের কোনো শহরে নিয়ে বিক্রি করত। টনি আর স্ট্যান আগেও পশ্চিমে এসেছে। ওরা দুবার একখান থেকে আরেকখানে গরু নিয়ে যাওয়ার কাজ করেছে। ফাঁকে ফাঁকে কিছু মোষ শিকারও করেছে। শুনেছি কলোরাডোতে অনেক ভালো জমি আছে, জো বলল। আমি আর ছেলেরা একমত হয়ে ভাবলাম সময় থাকতে নিজেদের জন্যেও
কিছু নিতে পারলে ভালোই হবে। জমি পাওয়া সোজা কিন্তু রাখা কঠিন, মন্তব্য করল ড্যান। ওর দিকে চেয়ে হাসল সিড। চিন্তা করো না, বলল সে, জমি পেলে ঠিকই রাখতে পারবো। আমরা ভেবেছি কিছু বুনো ঘোড়া ধরে শুরু করব। স্ট্যানের মতে এটা সম্ভব। আসল কথা হচ্ছে স্ট্যান আর টনি মোষ শিকার করতে এসে একটা ভালো জায়গা দেখে গেছে। সুন্দর একটা ঝর্ণাও আছে ওখানে, পানির অভাব হবে না। জায়গাটা কিনেছি আমরা, ওই পথেই রওনা হয়েছি। তোমাদের সাথে যেতে পারি? জিজ্ঞেস করলো ড্যান। ইন্ডিয়ান আক্রমণ হলে সাহায্য করতে পারবো। নিশ্চয়, জবাব দিল জো সানন্দে। এভাবেই শুরু। 3টে দিন ধীরগতিতে পার হয়ে গেল। ড্যানের জন্য 3টে সুন্দর দিন। হপকিন্সরা সবাই রসিক আর পরিচমী। ড্যান নিজেও কম করেনি, বরং একটু বেশিই করেছে। এর মধ্যে প্রচুর চিন্তাও করেছে সে। ওই ঝর্ণাটা? প্রশ্ন করল ড্যান। কারো দাবি নেই ওর উপর। এটা কোমাঞ্চি এলাকা, জবাব দিল টনি। কেউ ঝগড়া বাঁধাবার সম্ভাবনা কম। তবে একটা ছাপড়া তৈরি করেছি আমরা। আঙ্কেল জ্যাক ওটার দেখাশোনা করছে। মেঘাচ্ছন্ন দিনে বিকেলের দিকে ঝর্ণার ধারে পৌঁছালো ওরা। ছোট ছোট বাতাসের ঘূর্ণি ঝরা পাতা নিয়ে খেলছে। ঝর্ণার ধারেই রয়েছে একটা ঘন উইলো আর কটনউডের বাগান। স্ট্যান আর টনি পরিস্থিতি বুঝতে এগিয়ে গেল। ড্যান ওদের সাথে যোগ দিল। আঙ্কেল জ্যাক নিশ্চয় আমাদের আশায় বসে আছে, বলল টনি। কোনো ধোঁয়া নেই, কুঠারের শব্দ হচ্ছে না। একটু ছড়িয়ে পড়ে রাইফেল তৈরি রেখে ওরা এগোলো। পাহাড়ের ঢালের উপর একটা দেহ পড়ে আছে। তাড়াতাড়ি স্ট্যান তার ঘোড়া ঘুরিয়ে এগিয়ে গেল। প্রায় সাথে সাথে ফিরে এলো সে। ওর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। ওটা আঙ্কেল জ্যাক, বলল সে। গুলি করে টেনে এনে ফেলে রাখা হয়েছে এখানে। তাড়াতাড়ি ওরা এগিয়ে গেল ছাপড়াটার দিকে। ছোট্ট কিন্তু শক্ত করে বানানো একটা আশ্রয়। আস্তাবল নেই, তবে ঘোড়া বেঁধে রাখবার জন্য খুঁটির উপর আড়াআড়িভাবে লম্বা তক্তার ব্যবস্থা রয়েছে। দরজার সামনে এসে দেখলো একটা নির্দেশনা লেখা রয়েছে। ডায়মন্ড বারের জায়গা এটা, দূরে থাকো। টনি বলল, ওরা যদি আমাদের সাথে কথাবার্তা বলতো সেটা হতো অন্য কথা, হয়তো মানতাম। কিন্তু ওরা প্রথম গুলি ছুঁড়েছে। কি করে বলো? তোমার আঙ্কেলই হয়তো প্রথম গুলি করেছিল। আঙ্কেল জ্যাক? অসম্ভব, চোখেই দেখে না কিছু। একেবারে কাছে না এলে কাউকে চিনতেই পারে না। তাছাড়া গোলাগুলি করা তার স্বভাব বিরুদ্ধ। ওর রাইফেলটা নেই, বলল স্ট্যান। রাইফেলটা আমরা চিনব, বলল টনি। সেটা যেদিনই হোক। ছাপড়াটা শূন্য, কিন্তু ঘরটাকে তছনছ করা হয়েছে। খাবার সব মাটিতে লুটাচ্ছে। তুমি বাবাকে খবর দাও, টনি। ড্যান আর আমি এখানে রইলাম। টনি চলে যেতে স্ট্যান বলল, বাবা খুব আঘাত পাবে। আঙ্কেল জ্যাক ছিল আমার মায়ের একমাত্র ভাই। বাবার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। প্রতিশোধ নিতে আমাদের শিকারে বেরোতে হবে। ওরা সংখ্যায় অনেক বেশি হতে পারে। স্থির চোখে ড্যানের দিকে চাইল স্ট্যান। হপকিন্সরা কাউকে ভয় করে চলে না। ওয়াগান এসে হাজির হলো। মেয়েরা ঘর গোছাতে শুরু করেছে। রাতে মেয়েরা ঘরে আর ছেলেরা বাইরে ঘুমালো। পরদিন ঘর বাড়ানোর কাজে লেগে গেল ওরা। আশেপাশে রাইফেলধারী লোকের জন্য কয়েকটা গর্ত খোঁড়া হলো। একজন পাহারায় থাকলো। রাতে কুকুরটা পাহারা দিল। খুব শক্তিশালী জানোয়ার, কিন্তু পরিবারের সবার কাছে একদম ভিজে বিড়াল। বাইরের কেউ আসলেই ভারী গলায় হুঙ্কার দিয়ে লাফিয়ে ওঠে। কিছু বুনো ঘোড়া ধরা দরকার, প্রথম দিন বলল হপকিন্স। শিকার করে কিছু মাংস আনা দরকার।
তোমাদের গরু পালা উচিত, বলল ড্যান। আমি ছাড়া আর কারো কাছে বেশি ঘোড়া বিক্রি করা যাবে না। তাছাড়া ইন্ডিয়ানরাও ঘোড়া চুরি করবে। যার যেমন সঙ্গতি তেমনভাবেই চলতে হয় তাকে। বিষণ্ণ মুখে বলল জো, আমাদের ওই দুধের গরুটা ছাড়া আর কিছু নেই। ঘোড়ায় জিন চাপিয়ে পেটিটা বেঁধে নিল ড্যান। দূরের পাহাড়গুলোর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে সে। ভালো লোকেরা, গরিব কিন্তু সৎ, কাজ করতে বা খাটতে ভয় পায় না। ডিলান বলতো, চরিত্রই হচ্ছে ঘোড়া, কুকুর আর মানুষ চিনবার সবচেয়ে ভালো উপায়। মিস্টার হপকিন্স, বলল সে, আমি একটা ব্যবসার প্রস্তাব দিতে চাই। কথার সুরের পরিবর্তনে অবাক হয়ে ওর দিকে চাইল জো। স্টানও ঘুরে চেয়ে রয়েছে। সব ছেলেরা এখানেই আছে, ড্যান বলল। এসো সবাই একসাথে বসা যাক। ঢুকলো সবাই। জো, স্টান, সিড, টনি আর মেয়ে দুজন। আমি তোমাদের যতটা চিনি তোমরা আমাকে তার চেয়ে বেশি চেনো না, বলল ড্যান। তবে তোমরা যেভাবে একসাথে মিলেমিশে কাজ করো এটা আমার খুব পছন্দ। মন বলছে তোমরা সৎ লোক আর রান্স করে সত্যিই উন্নতি করতে পারবে। একটু ইতস্তত করলো সে, তারপর সরাসরি কথাটা বলে ফেলল। টাকা দিয়ে তোমাদের পার্টনার হতে চাই। বেশিরভাগ সময়ে এখানে থাকতে পারবো না, পূবে যেতে হবে। একটু খোঁজাখুঁজি করতে হবে আমার। 3টে মানুষ খুঁজে বের করতে হবে। এই কারণেই থাকতে পারছি না। কত টাকার কথা ভাবছো তুমি? তোমাদের গরু দরকার। মাথাপিছু $10 দামে ধরো 600 গরু কেনার টাকা দেব। টেক্সাসে $4-5 দিয়েই গরু পাওয়া যাবে, টনি বলে উঠল। এতে এত টাকা তোমার আছে? হ্যাঁ, জবাব দিল ড্যান। আঙ্কেলের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দরকার পড়লে আরও টাকা দিতে পারবো। ওরা মুখ চাওয়াচাওয়ি করছে। ড্যান বুঝতে পারছে ওর কথা ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না ওরা। শার্টের বোতাম খুলে একটা টাকার বেল্ট বের করলো ড্যান। বেল্টের বিভিন্ন পকেট থেকে সোনার আর কাগজের টাকা মিলিয়ে $2000 বের হলো। এগুলো রইল, সময় বুঝে তোমরা দক্ষিণ বা পূবে গিয়ে গরু কিনে আনতে পারবে। লম্বা করে একটা শ্বাস ফেলল স্ট্যান। আমার মতে ওর সাথে পার্টনারশিপে যাওয়াই উচিত হবে। বাবা, তুমি কি বলো? চোয়াল ঘষল জো। লাভের অর্ধেক চাও তুমি? 1/3 কাজ তোমরা করবে। গরু কিনতে টাকা যা লাগে আমি দেব। আপাতত ওই টাকায় যা কেনা যায় কেনো, পরে আরও টাকা নিয়ে আসব। এর চেয়ে ভালো প্রস্তাব আশা করা যায় না বাপ। আমরা তোমার সাথে আছি, বলল জো। এরপরও আরও কয়টা দিন কেটে গেল। এর মধ্যে ঘোড়ার পিঠে করে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখেছে ওরা। নিজেদের নিরাপত্তার খাতিরে দুজন করে একসাথে ঘুরেছে। বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন বাসায় থেকেছে। এখানকার ঘাস খুব ভালো। ডায়মন্ড বারের দাবি সত্ত্বেও ওই ছাপওয়ালা কোনো গরু ওদের চোখে পড়ল না। মহিষের একটা ছোট দল দেখলো ওরা, প্রায় 60টা হবে। একটা একটু দূরে আলাদাভাবে ঘাস খাচ্ছিল। ওটাকে মারা হলো মাংসের জন্য। বেশ কয়েকটা হরিণও রয়েছে। বহুদূর একটা নেকড়েও একবার চোখে পড়ল। এই এলাকায় পানির বড় অভাব। ওরা যেখানে আস্তানা গেড়েছে সেই ঝর্ণায় অবশ্য বেশ ভালো ধারায় পানি বইছে, কিন্তু ওটা ছাড়া আশেপাশে বেশ কয়েক মাইলের মধ্যে আর কোথাও পানি নেই। ঝর্ণাটার গুরুত্ব পরিষ্কার। ওটা যার দখলে থাকবে প্রায় 40 বর্গমাইল এলাকা সে নিয়ন্ত্রণ করবে। লংহর্ন গরুকে পানির জন্য 3 দিনও হাঁটতে দেখা গেছে। প্রচুর পানি না পেলে গরু মোটা তাজা হবে না। বাড়ি থেকে 100 গজ দূরে বড় গর্ত করে তার 3 ধার পাথর দিয়ে বাঁধিয়ে ঝর্ণা থেকে খাল কেটে একটা পুকুর তৈরি করছে ওরা। বাবা, স্টান বলল। আঙ্কেল জ্যাকের ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারছি না। অত্যন্ত ভালো লোক ছিল সে।
আমাদেরই আগে বেড়ে ওদের একটা শিক্ষা দেওয়া উচিত, বলল টনি। না, জবাব দিল জো, অপেক্ষা করব। এখানে বাস করতে শুরু করছি, কেউ এখান থেকে ওঠাতে পারবে না আমাদের, কিন্তু গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে যাব না। ওরাই এটা শুরু করেছে, আজ হোক কাল হোক আবার লাগতে আসবে ওরা। এখন আমাদের প্রধান চিন্তা হলো গরু। ড্যানের দিকে চেয়ে সে জিজ্ঞেস করলো, গরু সম্পর্কে কিছু জানা আছে তোমার? কিছুটা। একটা রাঞ্চে কিছুদিন কাজ করেছি। মালিক গরুর ব্যাপারে খুব অভিজ্ঞ লোক ছিল। কোন গরুর কি দোষ আর কি গুণ এসব অনেক কথাই সে বলতো। তাছাড়া হোটেল লবিতেও অনেক গরু ব্যবসায়ীকে গরুর গুণাগুণ নিয়ে আলোচনা করতে শুনেছি। হ্যাঁ, মোটামুটি ভালোই জানি। আমরা কেউই বিশেষ কিছু জানি না। তোমাকে সাথে নিয়ে আমি আর স্ট্যান শহরে যাব, বলল জো। আর আমরা? কেমেলিয়া আপত্তি তুলল, আমরা বুঝি শহরের বাতি দেখতে যাব না? মিরিয়ন আর আমিও শহরে যেতে চাই। আমরা যেখানে যাচ্ছি সেই শহরে বেশি বাতি নেই, বলল স্ট্যান। অমন শহর অনেক দেখেছ, একটাই মোটে রাস্তা, দুপাশে ছোট ছোট রংচটা বাড়ি, তার বেশিরভাগই সেলুন। তোমরা এখানেই থাকবে, বলল জো। ওখানে গোলমাল বাঁধতে পারে। অবশ্য গোলমাল এখানেও বাঁধতে পারে, তবে তোমরা দুজন যে কোনো পুরুষের মতোই রাইফেল ছুড়তে জানো। পরদিন ভোর না হতেই শহরের পথে বেরিয়ে পড়ল ওরা। ক্রস টিম্বার শহরে পৌঁছে প্রথমেই ওদের চোখে পড়ল ডায়মন্ড বারের একটা ওয়াগন, আর দুটো ডায়মন্ড বারের ট্যাট্টু ঘোড়াও ক্যাপ রক সেলুনের সামনে বেঁধে রাখা আছে। রাস্তার ধারে 8টা ঘর আর একটা আস্তাবল রয়েছে। 4টে সেলুন, দুটো রকমারি জিনিসের দোকান, একটা কামারশালা আর একটা রেস্টুরেন্ট। ঘোড়া বেঁধে রেখে সেলুনে ঢুকলো ওরা। জো আর স্ট্যান বারের দিকে এগিয়ে গেল। ডিলান সব সময়ে যা করতো তাই করলো ড্যান। ভিতরে ঢুকে সবচেয়ে অন্ধকার কোণাটার দিকে চেয়ে থেকে চোখ দুটো সইয়ে নিল। মদ সে খায় না, সুতরাং দরজার কাছেই একটা খালি টেবিলে বসল। রাঞ্চ কর্মচারী 4জন লোক আর একজন গারোয়ান রয়েছে সেলুনে। মোটা কাপড়ের স্যুট পরা 2জন লোককেও দেখা যাচ্ছে বারে। ওদের সাথের লোকটাকে দেখে মনে হচ্ছে সেই এখানকার কামার। একটা ড্রিঙ্কের অর্ডার দিয়ে লোকজনের দিকে চেয়ে জো বলল, গরু কিনতে শহরে এসেছি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। সবাই ঘুরে তাকালো জোর দিকে। তারপর রাঞ্চারদের একজন বলে উঠল, ভুল জায়গায় রাঞ্চ খোলার কথা ভাবছো বন্ধু। এর পুরোটাই ডায়মন্ড বার এলাকা। মাত্র একটা রাঞ্চের জন্যে এই এলাকা অনেক বড়। নরম সুরেই বলল জো, যাই হোক, এখান থেকে পশ্চিমে সুন্দর পানির ব্যবস্থা আছে, ওখানে আস্তানা করেছি আমরা। জায়গাটা বেশ পছন্দ হয়েছে আমার। ওই পানি ডায়মন্ড বারের, সেটা লেখাও আছে ওখানে। দেখেছি দেখেছি, জবাব দিল স্ট্যান। ওই সাইনটা বসাবার জন্যে ওরা একজন প্রায় অন্ধ লোককে খুন করেছে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে লোকটা আবার বলল, বুড়োর হাতে অস্ত্র ছিল। অস্ত্র ছিল না তার কাছে, সাদা মাঠা গলায় বলল স্ট্যান। সে ছিল আমার মামা। সেলুনের অন্য ধারে কি আছে তাও ভালো মতো দেখতে পেত না। লোকটার মুখ কঠিন হলো। আমাকে মিথ্যাবাদী বলছো? তুমিই যদি তাকে মেরে থাকো তবে বলবো শুধু মিথ্যাবাদী নও, খুনিও। ঠান্ডা গলায় বলল স্ট্যান। আর যদি কারো কাছ থেকে ঘটনাটা শুনে থাকো তবে যে তোমাকে বলেছে সে একজন মিথ্যাবাদী আর খুনি। আর একজন কাউবয় এবার মুখ খুলল। সাবধানে কথা বলো বাছা। যে আমাদের বলেছে সে হচ্ছে লুকাস নোয়েল। লুকাস নোয়েল, বাধা দিল ড্যান। স্ট্যান, লুকাস নোয়েলকে শায়েস্তা করার ভার আমার, বলল সে। সবাই ওর দিকে মুখ তুলে চাইল। গারোয়ানটা নাক দিয়ে একটা অবজ্ঞাসূচক শব্দ করল। মুখ সামলে কথা বলো খোকা।
লুকাস নোয়েল খুব সাংঘাতিক লোক, আর সে হচ্ছে এখানকার সবচেয়ে ফাস্ট গান। আমার হয়ে তুমি ওকে জানাতে পারো সে একটা সস্তা বাজে লোক। নিরস্ত্র বুড়োকে খুন করেছে, আরও একজনকে সে তার 2 সঙ্গী নিয়ে শটগান দিয়ে হত্যা করেছে। কোনো সুযোগই তাকে দেয়নি। অন্ধকারে দরজা দিয়ে বেরোবার সাথে সাথেই গুলি করেছিল। ওই টেবিলে বসা ডায়মন্ড বারের লোকগুলোর দিকে মুখ করে বসেছে ড্যান। এবার গারোয়ানের দিকে কঠিন চোখে চাইল সে। আর তুমিও শুনে রাখো, আবার আমাকে মুখ সামলে কথা বলার আগে নিজে ভালো করে বুঝে দেখো। আমার সাথে ওই সুরে কথা বলো না। রাগে থরথর করে কাঁপছে লোকটা। এখনো তুমি কচি খোকা। আমার পিস্তলটা কচি খোকা নয়, বলল ড্যান। পরিষ্কার ভাষায় কথা বলে ওটা। তোমারটা ছুঁয়ে দেখো একবার। তোমার পেটের উপর নামের প্রথম অক্ষর লিখে দেব। গারোয়ানের প্রচণ্ড রাগ হঠাৎ যেন উবে গেল ড্যানের হুমকিতে। ছেলেটার বয়স কম বটে, কিন্তু ওর পিস্তলটা সমান বিপজ্জনক। ওদের মাঝে দূরত্ব 15 ফুটেরও কম। এটা তার ঝগড়া নয়। বোকার মতো এর মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই তার। লুকাস সামলাক, এর জন্য সেই টাকা পাচ্ছে। লুকাসের সাথে বোঝাপড়া করো গিয়ে, বলল লোকটা। তোমার কথাগুলো ঠিকই বলবো তাকে। বেশ আত্মপ্রসাদের সাথে কথাটা বলল সে। সূর্য ডোবার আগেই তোমার নাগাল পাবে ও। ওর দিকে চেয়ে ড্যান বলল, তুমি এখনই উঠে পড়ো মিস্টার। সোজা লুকাসের কাছে গিয়ে খবর দাও, আমি এখানেই তার জন্যে অপেক্ষা করছি। খুব সাবধানে নিজের পায়ে উঠে দাঁড়ালো গারোয়ান। তোমরাও ওর সাথে যাও, কাউবয়দের দিকে চেয়ে বলল ড্যান। ওর কথা তারা বিশ্বাস নাও করতে পারে। আর তোমাদের ডায়মন্ড বারের মালিককে জানিও, তার যদি এদেশে থাকার ইচ্ছা থাকে সে যেন লাগতে না আসে। আমরা গোলমাল চাই না। ওর সাথে গায়ে পড়ে লাগতে যাব না। তবে যারা জ্যাককে মেরেছে তাদের কথা আলাদা, বলে উঠল জো। তোমাদের বসকে বলো আজ রাতের আগেই যেন সে তাদের ফাঁসির ব্যবস্থা করে, নয়তো আমরা 30 দিনের মধ্যে তাকেই ফাঁসিতে ঝোলাবো। পাগল, চিৎকার করে উঠল গারোয়ান। নির্ঘাত তোমাদের মাথা খারাপ। যা বললাম তাই বলে দিও তাকে, বলল জো। তারপর ওদের দিকে চেয়ে বলল, চলো কিছু খেয়ে নেওয়া যাক। ওর এখানে পৌঁছতে অন্তত ঘন্টাখানেক লাগবে। 11। চুপচাপ খেয়ে চলেছে ওরা। কারোরই কোনো কথা বলতে ইচ্ছা করছে না। ড্যান একেবারে চুপ। যা বলবার ছিল বলে দিয়েছে সে। এখন সেটাকে কার্যকরী করতে হবে তাকে। আজ পর্যন্ত পিস্তলের লড়াইয়ে কোনো দিন নামেনি। আজ লুকাস নোয়েলের মতো নামকরা খুনির বিরুদ্ধে লড়তে যাচ্ছে। কিন্তু ডিলানকে যারা মেরেছে তাদেরই একজন হচ্ছে এই লুকাস। জো আর স্ট্যানও চুপচাপ রয়েছে। শেষে স্ট্যান বলে উঠল, বাবা, ওরা হয়তো দলবল নিয়ে আসবে। তাহলে দলবলের মোকাবেলায় আমাদের করতে হবে, সংক্ষেপে জবাব দিল জো। ওরা কজন আর কেমন লোক আনে তা দেখা পর্যন্ত আমাদের ভিতরে থাকাই ভালো। আমি বাইরে যাব, ড্যান বলল। এটা আমার একাই করতে হবে। কয়েক মিনিট সবাই চুপচাপ থাকবার পরে নিচু স্বরে স্ট্যান বলল, ড্যান, তুমি আমাদের একজন ভালো বন্ধু, নইলে কথাটা বলতাম না। কিন্তু তুমি এখনো ছেলে মানুষ। আমি কি করব তা বড় গলায় ওদের জানিয়েছি। এখন কথা মতো কাজ করতেই হবে। এর আগে কখনো লড়েছ? 2-1 বার যুদ্ধে লড়েছি, তবে ডুয়েল লড়িনি কখনো। তাহলে শোনো, তোমার প্রথম গুলিটাকে ঠিক মতো লাগাবে। তাড়াহুড়ো করতে যেও না, দেখে শুনে জায়গা মতো লাগিও।
যেন আর গুলি ছুটতে না হয়। ও যদি প্রথম গুলি করে, ওটা হজম করতে হবে তোমাকে, কিন্তু তাড়াহুড়ো করে লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না। ধন্যবাদ। সেলুনটা এমন বিরাট কিছু নয়। একধারে 15 ফুট লম্বা একটা বার রয়েছে, মাঝে 4টে চারকোনা টেবিল, প্রত্যেক টেবিলে 4টে করে চেয়ার পাতা রয়েছে। মদের স্টকও খুব বেশি নেই, তবে যেসব লোক ড্রিঙ্ক পছন্দ করে আর মদের বিশিষ্ট গন্ধের বা কতদিনের পুরনো এসব বিচার করে না, তাদের ওতেই বেশ চলে যায়। টেবিলের উপর কয়েক প্যাকেট তাস রাখা রয়েছে। একটা প্যাকেট তুলে নিয়ে অলসভাবে নাড়াচাড়া করতে গিয়ে ড্যান খেয়াল করলো নখ দিয়ে তাসগুলোর পিছন দিকে দাগ দিয়ে চিহ্ন রাখবার চেষ্টা করেছে কেউ। পশ্চিমা পোশাক পরা একটা লোক ড্রিঙ্ক হাতে বার থেকে ওদের টেবিলের দিকে এগিয়ে এলো। বসতে পারি? প্রশ্ন করলো সে। কথা দিচ্ছি, গোলাগুলি শুরু হবার আগেই সরে পড়ব। লোকটাকে চেনা চেনা লাগছে, ড্যানের মনে পড়ল। সেই $20 মুদ্রা নিয়ে গোলমাল হওয়ার সময়ে এই লোকটাই ওকে নীরবে লক্ষ্য করছিল। অনেক ঘুরে বেড়ানোর অভ্যাস তোমার, মন্তব্য করলো ড্যান। লোকটা ওর দিকে চেয়ে হাসল। বসো। গরু কেনার কথা বলছিলে, রাঞ্চ খুলবে নাকি? রাঞ্চ আছে, গরু দরকার। তোমরা যদি এই গোলমাল থেকে উদ্ধার পাও, আমি তোমাদের রাঞ্চে কিছু টাকা খাটাতে আগ্রহী হতে পারি। ধন্যবাদ, আমাদের যথেষ্ট আছে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে লোকটা আমার বন্ধু, গরু ব্যবসায়ী। কেনেই বেশি, তবে মাঝে মাঝে বিক্রিও করে। আমরা ভালো লোক পেলে টাকা খাটিয়ে সাহায্য করি। কোনো মন্তব্য করল না ড্যান। ডিলান তাকে শিখিয়েছে চেহারা দেখে মানুষকে কোনো সময়ে বিচার করতে নেই। তা করেও না সে। অনেক ধরনের মানুষই এই পৃথিবীতে আছে, তারা বিভিন্ন ভুল নিয়ে দেখা দেয়। আমি লুইস হার্ড ক্যাসল, বলে চলল সে। ওর নাম ল্যান্স হার্বি। জো আর স্ট্যানের পরিচয় দিয়ে অপেক্ষা করে রইল ড্যান। কিছু একটা মতলব আছে লোকটার। ব্যাপারটা যে কি জানবার আগ্রহ হচ্ছে তার। তোমার বন্ধুর কি হয়েছে? প্রশ্ন করল সে। নাকি সে মেলামেশা পছন্দ করে না? ঘুরল লুইস। ল্যান্স, এদিকে এসো, পরিচয় করিয়ে দিচ্ছি। এগিয়ে এসে একটা চেয়ার টেনে ওদের টেবিলে বসলো ল্যান্স। দুঃখিত, মন মেজাজ বিশেষ ভালো নেই আমার। পোকার খেলার আশা নিয়ে শহরে এসেছিলাম। লুইস বলেছিল ভালো খেলা হবে। আমাকে একটু অস্থির দেখালে নিজ গুণে ক্ষমা করে দিও। কিসের বিনিময়ে খেলো? ধ্যানের দিকে তাকালো ওরা। মানে, তোমরা কি ম্যাচের কাঠি দিয়ে খেলো নাকি টাকা দিয়ে? জিন্সের পকেটে হাত দিয়ে মোটা এক বান্ডিল টাকা বের করলো লাঞ্চ। এর বিনিময়ে খেলি, বলল সে। শুধু এগুলোই না, আরও আছে। ড্যানের কাছে ওটা ক্যান্সাস সিটি। টাকার বান্ডিলের মতোই দেখালো, অর্থাৎ ব্রাউন কাগজের উপর দুই দিকে দুটো $10 নোট। ওই লুইস হার্ড ক্যাসল লোকটা তাকে আগে মেঝেতে স্বর্ণ মুদ্রা ফেলতে দেখেছে। আজ শুনেছে ওরা গরু কিনতে চায়, টাকারও দরকার নেই, জেনেছে। ড্যান বুঝতে পারছে ওকে টাকাওয়ালা মানুষ বলে চিনেছে লোকটা। তোমাদের তো হাতে কিছু সময় হয়েছে, খেলবে? প্রশ্ন করল লাঞ্চ। এই একই নকশা সে আগেও দেখেছে। ডিলান সৎজুয়ারি ছিল, সে সব করতো না, কিন্তু কেউ করলে সেদিকে ড্যানের দৃষ্টি আকর্ষণ করত। আমাদের কাজ রয়েছে, বলে উঠল জো। তোমাদের যদি বিক্রি করার গরু থাকে তবে এসো কথা বলি। তাস খেলার মতো সময় এখন নেই। আমার হয়তো একটু সময় হতে পারে, বলল ড্যান। জুয়া খেলার সামর্থ্য আমার আছে, কিন্তু এই তাসগুলো পুরনো। বারটেন্ডারের কাছে চাইলে নতুন তাস পাওয়া যেতে পারে, বলল লাঞ্চ।
ডাকবো ওকে? হাসল ড্যান। এখানে একটা বাজি হয়ে যেতে পারে। আমি $3 তোমার $1 বাজি ধরতে পারি। ওর কাছে তাস পাওয়া যাবে। রাজি? লুইসের চোখ দুটো এবার একটু সতর্ক হলো। চিন্তিত মুখে ড্যানের দিকে চাইল সে। কিন্তু লাঞ্চ কাঁধ ঝাঁকিয়ে বলল, এতে বাজি ধরার কি আছে? বারে সাধারণত বারটেন্ডাররা বিক্রির জন্যে তাস রাখে। এটাই তো স্বাভাবিক। বারটেন্ডার 1 প্যাকেট তাস নিয়ে এলো। সিল খুলে তাস ফেটল লাঞ্চ। ডিলের জন্যে তাস কাটি বলেই তাড়াতাড়ি তাস কাটল সে। ড্যান দেখল ওর একটা আঙুল তাস কাটবার আগে হালকাভাবে তাসের উপর বাড়ি দিল। জানে ওর টেক্কা উঠেছে। বেশি পিছলে সরে যাবার জন্য পাত গালা লাগানো হয়েছে টেক্কার গায়ে। হার্টের টেক্কা উল্টালো লাঞ্চ। টেক্কাকে হারাতে পারবে না তুমি। ডিল করি। হারাতে না পারলেও হয়তো আমারও টেক্কা উঠতে পারে। তাজগুলো একবার ফেটে নিলে আপত্তি নেই তো তোমার? সফল করে সেও কেটে একটা টেক্কা তুলল। লাঞ্চ এর মুখটা একটু কঠিন হলো। একটা সিগার দাঁতে টেনে ধরালো লুইস। টেক্কাগুলো সরিয়ে ফেলা যাক, বলল ড্যান। হয়তো এবার আমাকে হারাতে পারবে তুমি। বেশ গরম পড়েছে আজ, বলে উঠে দাঁড়ালো লুইস। তোমরা খেলো। গরমে অস্থির লাগছে আমার। বারের কাছে সরে গিয়ে একটা ড্রিঙ্কের অর্ডার দিল সে। কিন্তু কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল লাঞ্চ, কিন্তু স্টান বাধা দিয়ে বলে উঠল, খেলার সময় হবে না। ঘোড়ার খুরে শব্দ পাচ্ছি। একটা হাত লাঞ্চ। শুধু তুমি আর আমি। যা বাটা হবে তার উপরই খেলা হবে। তাজ বদলানো নেই। একটু ইতস্তত করল লাঞ্চ। টেক্কা আর ছবিওয়ালা তাজগুলো সবই চিহ্ন দেয়া আছে। আর তার কোটের হাতার ভিতর রয়েছে 2টো টেক্কা। সুতরাং চিন্তার কিছু নেই তার। পাঁচটা তাজ বাটল ড্যান। লাঞ্চ খেয়াল করলো ড্যানের তাসের ভিতর একটাও ছবিওয়ালা তাস পড়েনি। নিজের তাস তুলল সে। 2টো বিবি, একটা টেক্কা আর 2টো ছোট তাস। নিজের তাস দেখছে ড্যান। জো উঠে গিয়ে বারের সামনে দাঁড়িয়ে রাস্তার উপর নজর রাখল। স্টান চেয়ে আছে দরজার দিকে। ছোট তাস 2টো সরিয়ে সহজেই টেক্কা দিয়ে ওগুলো বদলে নিল লাঞ্চ। টেবিলের মাঝখানে 5টা $100 নোট রাখল লাঞ্চ। তুমি একজন পাইকার, লাঞ্চ বলল ড্যান। আর আমি হচ্ছে একজন নবীন তরুণ। তবু $500 বাজি রাখছি। টাকা বের করে টেবিলে রাখলো সে। বাজি ধরো না লাঞ্চ। লুইসের গলার স্বর একটু উত্তেজিত। হাত ফেলে দিয়ে এদিকে চলে এসো। তোমাকে ড্রিঙ্ক কিনে দিচ্ছি। নিজের হাতটা বিচার করে দেখল লাঞ্চ। এখন ওর হাতে রয়েছে 3টে টেক্কা আর 2টো বিবি, অর্থাৎ ফুল হাউস। ছেলেটার হাতে ওর চেয়ে বড় তাস উঠবার সম্ভাবনা নেই বললেই চলে। নিজের তাসের দিকে আর একবার চেয়ে টেবিলে রাখা $500 দিকে চাইল সে। আগামী কয়েক মিনিটেই হয়তো গুলি খেয়ে ছেলেটা মারা পড়বে। টাকাগুলো আর কেউ চুরি করে নিয়ে যাবে ওর পকেট থেকে। ঠিক আছে, তাস দেখাও, বলল সে। কতগুলো ঘোড়া সেলুনের বাইরে এসে থামল। $500 টেবিলে রেখে নিজের তাসগুলো চিৎ করে টেবিলে সরিয়ে দিল লাঞ্চ। 3টে টেক্কা আর 2টো বিবি। হাত বাড়িয়ে টাকা নিতে গেল সে। কিন্তু এবার ড্যান তার তাসগুলো মেলে ধরল। 4টে 10-এর সাথে একটা ছোট তাস। লাঞ্চের কাছে হঠাৎ সবই শূন্য বলে মনে হচ্ছে। বাম হাতে টাকাগুলো টেনে নিল ড্যান। লাঞ্চ উত্তেজনায় লুইসের গলা একটু চড়া শোনালো। তোমার জন্যে ড্রিঙ্ক নিচ্ছি, এদিকে এসো। ধীর গতিতে টেবিল ছেড়ে উঠল লাঞ্চ। রাগে ওর সারা শরীর রি করছে। লুইস হঠাৎ না খেলে উঠে গেল। তাকেও বাজি ধরতে মানা করেছিল।
নিশ্চয় সে কিছু একটা আঁচ করেই উঠে গেছে। শেষ পর্যন্ত সেই কিনা বোকা বনল, তাও একটা বাচ্চা ছেলের কাছে। মাথায় খুনের নেশা চেপে গেছে ওর। পিস্তল বের করবার জন্য হাতের আঙুলগুলো খুলল সে। ঠিক এই সময়ে তার পিছনে দরজাটা দরাম করে খুলে গেল। আমি লুকাস নোয়েল, কঠিন স্বরে ঘোষণা করল লোকটা। সেই ছোকরাটা কোথায়? উঠে দাঁড়ালো ড্যান বার্কলে। ওর মুখের ভিতরটা শুকনো ঠেকছে, বুকের ভিতরটায় যেন হাতুড়ি পিটাচ্ছে। ডিলান ন্যাশ আমার আঙ্কেল ছিল, শান্ত গলায় নিচু স্বরে কথা বলছে সে, যেন ভয়ে গলা চড়া না শোনায়। তুমি তাকে খুন করেছ, কোনো সুযোগই দাওনি তাকে। বাচ্চা ছেলের সাথে লড়ি না আমি, নাক ছিটকে বলে উঠল সে। কিন্তু একজন অন্ধ বুড়োকে খুন করেছ তুমি, বলল ড্যান। মিথ্যা অজুহাত দিয়ে এড়িয়ে যেতে চেও না। ডিলানকে সামনাসামনি মোকাবেলা করতে সাহস পাওনি, তাকে ভয় পেতে। সে প্রায়ই বলতো আমি নাকি তার চেয়েও ফাস্ট। হেসে উঠল লুকাস, কিন্তু মাঝপথেই ওর হাসি থেমে গেল। ডিলান নাশের চেয়েও ফাস্ট বলে কি এ ছেলে? হতেই পারে না। কখন যে তার হাত সক্রিয় হয়ে উঠেছে তা নিজেই জানে না সে। সচেতনভাবে পিস্তল বের করবার কথা ভাবেনি। হাতটা নিজে থেকেই যেন বাটের উপর পড়ল, উঠে আসছে পিস্তল। গুলির শব্দটা সে শুনতে পায়নি, যদিও এই ঘরের মধ্যে জোরালো শব্দই হবার কথা। অনুভব করলো এক পা পিছিয়ে গেল সে, তারপর মেঝেতে বসে পরক্ষণে গড়িয়ে পড়ল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে হঠাৎ সব কিছু হারিয়ে গেল। বড়সড় চোখে মেঝেতে পড়া পিস্তল বাস লোকটার দিকে চেয়ে রয়েছে লান্স। একটা বরফের মতো ঠান্ডা স্রোত ওর শির দ্বারা বেয়ে নিচে নামলো। কি ভুলটাই না সে করতে যাচ্ছিল। এই ছেলের বিরুদ্ধে পিস্তল বের করতে গেছিল। দরজার কাছে এগিয়ে গেল জো। গারোয়ান আর দুজন কাউবয় বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে এসে তোমাদের লোককে তুলে নিয়ে যাও। ওকে তোমাদের মালিকের কাছে নিয়ে গিয়ে জানিও আমরা হপকিন্স পরিবার আর মিস্টার ড্যান বার্কলে ওই ঝর্ণার ধারেই থাকছি। লান্স নিচু স্বরে লুইসকে বলল, ওই ডিংটা কেনার মুড যদি তোমার এখনো থাকে তবে কিনতে পারো। গলাটা শুকিয়ে এসেছে। অর্ডার দিয়ে ড্যানের সাথে কথা বলল লুইস। তুমি বললে ডিলান ন্যাশ তোমার আঙ্কেল ছিল। তাসের ব্যাপারে তামিলও কি সেই দিয়েছে? হাতের তালুটা পিস্তলের পাশে ধরে উচ্চতা দেখালো ড্যান। আমি যখন এতটুকু তখন থেকে, বলে সোজা বাইরে বেরিয়ে এলো। লুকাস নোয়েলের দিকে চাইল না ড্যান। একটু আগে কি ঘটে গেল এ নিয়েও ভাবতে চাইছে না সে। বাইরে মুক্ত বাতাসে লোকজনের কাছ থেকে দূরে চলে যেতে চাইছে ও। এখন আর কিট বা গিলিকে মারার ইচ্ছা ওর মনে জাগছে না। জুয়ারি বা বন্দুকবাজ হতে চায় না সে। লুকাস বা ডিলান যেভাবে মরেছে সেভাবে মরতে চায় না। ডাফও কেবল অল্পের জন্য বেঁচে গেছে। অনেক দিন থেকেই পুবে যাওয়ার ইচ্ছা ছিল, এখনই সময়। $500 নিজের কাছে রেখে বাকি টাকা হপকিন্সদের দিয়ে যাবে গরু কেনা আর রাঞ্চ চালাবার জন্য। যদি কখনো তার ফিরে আসবার দরকার হয় ওই রাঞ্চেই ফিরবে। 12 কিন্তু সাথে সাথেই গেল না সে। ওদের সাথে ঘোড়ায় চড়ে নুসেসের পশ্চিমে সমতল এলাকা থেকে গরু কিনে সেগুলোকে হাঁটিয়ে রাঞ্চে নিয়ে আসতে গেল। বেশিরভাগই বাছুর, তবে দলটাকে একটু স্থির রাখবার জন্য কিছু বড় গরুও কেনা হলো। ভালো সার দরকার, কারণ ওরা কেবল আগামী বছরের কথা ভাবছে না, ভবিষ্যতের কথাও ভাবছে। প্রথম দুদিনের পরেই দেখা গেল গরু বাছুর বেশ ছড়িয়ে পড়েছে। 2 সপ্তাহ ধরে অনেক পরিশ্রম করে প্রথমে শুকনো মাটি আর তারপর হঠাৎ বৃষ্টির ফলে কাদামাটির উপর দিয়ে দলটাকে আগে বাড়ালো ওরা। শেষ পর্যন্ত হপকিন্সকে একপাশে ডেকে নিয়ে ড্যান বলল,
এবার সব কিছু তোমাদের হাতেই ছেড়ে দিচ্ছি। মাঝে মাঝে আমার খবর পাবে, তারপর একদিন ফিরে আসব। এর মধ্যে তোমরা রাঞ্চের কাজ চালিয়ে যাও। ওর সাথে হাত মিলিয়ে জো বলল, মেয়েরা তোমার অভাবটা খুব বেশি অনুভব করবে। ওরা দুজনেই তোমাকে খুব পছন্দ করে। আবার ফিরব। গরুগুলোকে জড়ো করবার কাজ শেষ করে স্ট্যান ঘোড়ার পিঠে ড্যানের দিকে এগিয়ে গেল। যদি কখনো কোনো সাহায্যের দরকার হয়, কেবল একটা ডাক দিও, আমরা ছুটে যাব। তোমাকে একান্ত আপন লোক বলেই মনে করি। সংসার জীবনের স্বাদ কোনোদিনই পাইনি। আত্মীয় বলতে ছিল একমাত্র আঙ্কেল ডিলান, তাও রক্তের সম্পর্কে নয়। দুঃখ করার কিছু নেই, আমরাই তোমার পরিবার বলে মনে করে নাও। ঘোড়া ঘুরিয়ে নিয়ে উত্তরে ক্যানসাসের দিকে রওনা হলো ড্যান। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। বজ্রপাতের ভয়ে নিচু জমির উপর দিয়ে চলেছে সে। যখন রাত এলো ওর চারপাশে একটা ভেজা ভাব, মেঘ আর অন্ধকার ছাড়া কিছুই রইল না। কয়েকবার ক্যাম্প করবার পর ডস সিটির বাতি ওর চোখে পড়ল। ময়লা জামা কাপড় আর গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি নিয়ে শহরে ঢুকলো সে। একটা সেলুনের পাশ দিয়ে এগিয়ে গেল ড্যান। সেলুনের দরজার সামনে একটা লোক ওকে দেখে দ্বিতীয়বার আবার ভালো করে চেয়ে দেখল। তারপর মুখ বাড়িয়ে সেলুনের ভিতর কার সাথে যেন কথা বলল। ড্যান দেখতে পায়নি ওকে। একটা রেস্টুরেন্টের বাইরে ঘোড়া থামিয়ে সামনে ঝুঁকে বৃষ্টিতে ভেজা জানালা দিয়ে ভিতরের চেহারাটা আঁচ করবার চেষ্টা করল। নেমে রেইলের সাথে ঘোড়া বাঁধতে যাবে এমন সময়ে বুট আর স্পার পরা দুজন লোক ওর দিকে এগিয়ে এলো। বৃষ্টির মধ্যে এখানে ঘোড়া রেখো না, একজন বলল। ওই গলির ভিতর ঘোড়া রাখার শেড আছে। ধন্যবাদ বলে লোকটাকে অনুসরণ করলো ড্যান। অন্ধকার গলিতে ঢুকবার প্রায় সাথে সাথেই পিছনের লোকটার তাড়াতাড়ি পা ফেলার শব্দ শুনল সে। পুরো ঘুরবারও সময় পেল না। কানের পাশে পিস্তলের বাড়ি পড়ল। পড়ে গেল ড্যান। একজনের গলা শোনা গেল। ওর কোমরে টাকার বেল্টে কম করে হলেও $3000 আছে। কেউ তার শার্টের পকেটে হাত ঢোকালো, কিন্তু কথা বলতে না বা নড়তে পারছে না সে। বিড়বিড় করে কেউ বলল, দূর, কোথায় অত টাকা? এ তো দেখছি অনেক কম। রুক্ষ হাতে ওকে ধরেছে কেউ। জ্ঞান হারালো ড্যান। যখন জ্ঞান ফিরল তখন দিন। চিত হয়ে পড়ে আছে সে। হুইসেলের শব্দ শুনে বুঝল ট্রেনে আছে। একটা খালি মালগাড়ির মেঝেতে শুয়ে আছে। দপদপ করছে মাথাটা। অনেক কষ্টে উঠে বসলো সে। গাড়ির দরজাটা খোলা। দেখলো এখনো বাইরে বৃষ্টি পড়ছে। কোমরে হাত দিয়ে দেখলো টাকার বেলটা নেই, পিস্তলটাও গেছে। তাড়াতাড়ি পকেট খুঁজে দেখলো সে, কিছুই নেই, একটা আদলাও না। গাড়ির বগিটা খালি, সে ছাড়া ভিতরে আর কেউ নেই। কতক্ষণ এখানে শুয়ে আছে তার কোনো ধারণাই ওর নেই। সারাটা রাত আর দিনের ও অনেকখানি কেটে গেছে, সন্দেহ নেই। আলো দেখে বোঝা যাচ্ছে বিকেল হয়ে আসছে। কয়েকবার শহরের বাতি ওর চোখে পড়ল। অর্থাৎ ক্যানসাসের পূবে অথবা মিশরিতে আছে। আবার চিত হয়ে শুয়ে হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল ড্যান। পাজরে বুটের লাথি খেয়ে জেগে উঠল সে। একটা কণ্ঠস্বর শুনল, এসো, উঠে দাঁড়াও। একটা গ্রামের কিছুটা দূরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ট্রেন। আবার গলাটা শোনা গেল, এখনই বেরোও এখান থেকে, আর যেন কখনো আমাদের ট্রেনে না দেখি। মাথা সরিয়ে একটা ঘুষি কাটিয়ে উঠে দাঁড়ালো ড্যান। লাফিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেল সে। পা দুটো খুব দুর্বল। ধীরে নিজেকে আবার টেনে তুলল। ট্রেনটা ঝাঁকি দিয়ে শব্দ করে চলতে শুরু করলো। ওখানে দাঁড়িয়ে ট্রেনটাকে শহরের দিকে অদৃশ্য হয়ে যেতে দেখল সে। মাথার ভিতরটা ছিঁড়ে পড়তে চাইছে। আঙুল বুলিয়ে দেখল মাথাটা ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। সেই গলার স্বরটা ওর মনে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে গলাটা সে আগেও শুনেছে। বোঝাই যাচ্ছে লোকটা আগে থেকেই জানতো ওর সাথে বেল্টে টাকা রয়েছে। ঠিক কোথায় খুঁজতে হবে
আর কত আছে সবই ওর জানা ছিল। ভিজে কাপড়ে শীতে কাঁপছে ড্যান। বৃষ্টির মধ্যে কুঁজো হয়ে চারপাশটা ভালো করে একবার দেখে নিল। একটা ঢালের ধারে রয়েছে সে। সামনে একটা ছোট উপত্যকা। ট্রেনটা ওর উপর দিয়ে একটা কাঠের ব্রিজ পার হয়ে চলে গেছে। একটা ছোট ঝর্ণা ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে। ঝর্ণার ধারে উইলো আর কটনউড গাছ জন্মেছে। সরু ধোঁয়ার রেখা উঠছে ঝর্ণার পাশে একটা জায়গা থেকে। গর্তের ওপাশে সাদা রং করা একটা বাড়ি দেখতে পেল ড্যান। একটা লাল গোলাঘর আর উইন্ডমিলও দেখা যাচ্ছে। একটা পাথরের উপর বসে বুট থেকে স্পার দুটো খুলে পকেটে ভরে ওই বাড়িটার দিকে রওনা হলো সে। একটা পথ এগিয়ে গেছে উইলো গাছের ফাঁক দিয়ে। ওখানে একটা ফাঁকা ওখানে একটা ফাঁকা জায়গায় তিনজন লোক বসে আছে আগুনের পাশে। দুজন বয়স্ক আর অন্যজনের বয়স 20-এর কাছাকাছি হবে আন্দাজ করল ড্যান। মুখ তুলেও ওর দিকে চাইল সবাই। বেশ ঝড় বয়ে গেছে দেখছি, বলল যুবক। ওরা কি তোমাকে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়েছে? হ্যাঁ, ড্যান তার মাথা ছুল। তবে ওরা এই অবস্থা করেনি। ডজ সিটিতে গুন্ডারা কাবু করে ফেলেছিল। ওর জামা কাপড় দেখে ওরা বলল, তুমি এর আগে রানসের কাজ করতে? ওর পক্ষে সেটা স্বীকার করাই সুবিধা। অনেক প্রশ্নের অবসান ঘটবে, তাই করল। ধপ করে একটা গুড়ির উপর বসে সে বলল, আমাকে ওদের কেউ মালগাড়িতে তুলে দিয়েছিল। আমি এখন কোথায় আছি? মিশরি। একটু ঝুঁকে একটা টিনের কাপ এগিয়ে দিল যুবক। একটু কফি খাও, চাঙ্গা বোধ করবে। বয়স্ক দুজন এতক্ষণ কোনো কথা বলেনি। ওদের দুজনই যথেষ্ট শক্ত সমর্থ। তোমরা কোন দিকে যাচ্ছ? প্রশ্ন করল ড্যান। পূবে। ওখানে আমার এক আঙ্কেল আছে পেনসালভেনিয়ায়, সেখানেই যাচ্ছি। গায়ে বৃষ্টির ছাট লাগছে বলে বয়স্কদের একজন একটু সরে বসল। তারপর বলল, আমি নিউ অরলিন্স যাব। জানি দক্ষিণে ভালো করতে পারবো। খুব একটা সুবিধা হবে না ফ্রেড, অন্যজন বলল। ওখানে বেতন খুব কম। আমি ঠিকই সুবিধা করে নেব। সব সময়েই তাই করেছি। কফিটা কড়া আর গরম, এটাই ড্যানের দরকার ছিল। গরমটা তার শরীরে ছড়িয়ে পড়ছে। আমার একটা কাজ দরকার, যা ছিল সবই ব্যাটারা লুট করেছে। তোমার কাছে বেচার মতো কিছু আছে? স্পারগুলোর কথা ভাবল ড্যান। ক্যালিফোর্নিয়ার তৈরি বিশেষ ধরনের স্পার। এদিকে এগুলো পাওয়া যাবে না। দুটো স্পার আছে, বলল সে। পকেট থেকে বের করে ওদের দেখালো ড্যান। এছাড়া আর কিছুই নেই। হয়তো $1 বেচতে পারবে। কপাল ভালো থাকলে $2ও পেতে পারো। ওই ফার্মে একটা ছেলে থাকে, তোমারই বয়সী। আঙুল দিয়ে সাদা বাড়িটা দেখালো সে। হয়তো ও পছন্দ করতে পারে। দড়ি ছুঁড়ে একটা পোস্টে ফাঁস লাগাবার চেষ্টা করতে দেখেছি ওকে। মনে হয় ওর কাউবয় হবার খুব শখ। সাবধান থাকতে হবে তোমার, পরামর্শ দিল ফ্রেড। যদি খাবার কিংবা টাকা চাও কারো কাছে, 6 মাস জেল হয়ে যাবে। বিনা পয়সায় খাটাবে। আসলে এদিকে কাজই নেই, অন্যজন বলল। আমি কাঠের কাজ খুব ভালো জানি, কিন্তু কাজই না থাকলে তাতে কি লাভ? কফির মতো আগুনটাও ড্যানের কাছে ভালো লাগছে। ঘুম আসছে তার। অন্যরাও ঝিমাচ্ছে। কিন্তু হুইসেল শুনে ওকে ফেলে তিনজনেই ট্রেন ধরতে ছুটল। আগুনের ছাইয়ের দিকে চেয়ে বসে রইল ড্যান। বৃষ্টি থেমেছে। এবার উঠতে হয়। খিদে পেট জ্বলছে। মাথা ব্যথাটা এখনো ছাড়েনি। পা দিয়ে কাদামাটি ফেলে আগুন নিভিয়ে খামার বাড়িটার দিকে এগোলো ড্যান। পথটা কাদা কাদা হয়ে রয়েছে। ঘাসের উপর দিয়ে হাঁটছে সে।
তারের বেড়ার ওপাশ থেকে ওর দিকে মুখ তুলে চাইল একটা গরু। রাঞ্চের কুকুরটা ওকে দেখে ঘেউ ঘেউ করছে। যতই এগোচ্ছে ওর চলবার গতি কমে আসছে। ঢুকতে মন চাইছে না তার। আজ পর্যন্ত নিজের জিনিস কিছু বিক্রি করেনি। 6 মাস জেলের কথা শুনবার পরে খাবার চাওয়ারও সাহস হচ্ছে না। একটু ইতস্তত করে শেষ পর্যন্ত ভিতরে ঢুকলো ড্যান। হলুদ রঙের কুকুরটার চিৎকার আরও জোরালো হয়ে উঠল। ওকে শান্ত করবার জন্য নিচু স্বরে কথা বলে ওর দিকে হাত বাড়ালো ড্যান। কিন্তু কুকুরটা গড়গড় করতে করতে পিছিয়ে গেল। নীল অ্যাপ্রন পরা একটা মেয়ে বেরিয়ে এলো। ড্যানের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে সে জিজ্ঞেস করলো, কি চাই? ভাবলাম তোমাদের কোনো কাজ যদি থাকে, মাটি কাটা, কাঠচেরা, যে কোনো কাজই করতে পারি। না, জরাসরে জবাব দিল মেয়েটা। আজ সকাল থেকে এই নিয়ে 4 জন হলো। কোনো কাজের লোক দরকার নেই। একটা লম্বা ছেলে দরজার পাশে মেয়েটার পিছনে এসে দাঁড়ালো। ড্যানের পায়ে কাউবয় বুট দেখে ওর চোখ মুখের ভাব পাল্টে গেল। বুটজোড়া খুব ভালো কারিগরের হাতে বানানো, অনেক নকশা করা সেলাই রয়েছে ওতে। তুমি কি কাউবয়? প্রশ্ন করল সে। হ্যাঁ, তাই ছিলাম, জবাব দিল ড্যান। ডস সিটিতে আমার উপর ডাকাতি হয়, কে যেন টেনে তুলে দিয়েছিল, তাই এখন আমি এখানে। জন, বাড়ির বাইরে যেও না কিন্তু, সাবধান করলো মেয়েটা অচেনা লোক, তাতে কি? ও তো আমার সমানই হবে, দেখছো না মাত্র দাড়ি গজিয়েছে ওর মন্তব্যে একটু বিরক্ত বোধ করলো ড্যান, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। তুমি কি গরুর মার্কা লাগাও? করে না জেনেও প্রশ্ন করলো সে। ঠিক তা না। বাইরে বেরিয়ে এলো ছেলেটা। ওর বয়স ড্যানের সমানই হবে, কিন্তু দেখতে অনেক ছোট দেখায়। কাউবয় হবার খুব ইচ্ছা আমার, তবে বাবা মা তা চায় না। বেড়ার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলো ওরা। খিদে ড্যানের পেট কামড়াচ্ছে। শেষ পর্যন্ত সে বলল, এবার যেতে হয়। আমার স্পার দুটো কেনার মতো একজন লোক খুঁজে বের করতে হবে। স্পার কোথায় দেখি? পকেট থেকে স্পার দুটো বের করলো ড্যান। ক্যালিফোর্নিয়ার লোকজন স্পারের ব্যাপারে খুব শৌখিন। অনেক নকশা করে বানানো হয়েছে ওগুলো। প্রত্যেক স্পারের সাথে আবার দুটো করে ছোট ঘণ্টাও রয়েছে। ছেলেটার চোখ চকচক করতে দেখেই ড্যান বুঝলো জিনিসটা ওর মনে ধরেছে। দেখতেই পাচ্ছ, এগুলো কোনো সাধারণ স্পার নয়। ওয়াইল্ড বিল হিকক নিজে আমাকে এগুলো উপহার দিয়েছিল। তুমি চেনো তাকে? আমার আঙ্কেলের বন্ধু ছিল সে। তাকে খুন করার জন্যে লোক লাগানো হয়েছে জেনে সাবধান করতে এসেছিল। স্পারগুলো হাতে নিয়ে দেখছে ছেলেটা। এগুলো কিনতে চাই, বলল সে, কিন্তু আমার কাছে মাত্র $2 আছে। ভালো কথা। তুমি যদি আমার জন্যে কিছু খাবারের ব্যবস্থা করতে পারো, কিছু রুটি আর মাংস বা অন্য কিছু, তাহলে $2 ওগুলো বেচতে রাজি আছি। এখানে একটু দাঁড়াও, এখনই আসছি। ছুটে বাড়ির ভিতর চলে গেল জন। কয়েক মিনিট পর একটা কাগজের ঠোঙ্গা আর $2 নিয়ে ফিরে এলো সে। টাকা আর ঠোঙ্গাটা ড্যানের হাতে তুলে দিয়ে বলল, তুমি এবার যাও, বাবা ফিরে আসার সময় হয়েছে। তিনি আবার ভবঘুরের লোকজন দেখতে পারেন না। ঠিক আছে, ধন্যবাদ। গেটের দিকে বাড়িয়ে একটু ইতস্তত করে সে আবার বলল, শোনো, যদি কখনো পশ্চিম টেক্সাসে যাও, হপকিন্স রাঞ্চে খোঁজ করো। ফোর্ট গ্রিফিনে জিজ্ঞেস করলেই পাবে। ওদের বলো ড্যান বার্কলে তোমাকে পাঠিয়েছে। গেট পার হয়ে রাস্তা দিয়ে বেশ অনেকটা দূর এগোনোর পর একটা গাছের তলায় বসল সে। বড় এক চাকা মাংস আর পনির রয়েছে ঠোঙায়। বাড়িতে বেক করা কয়েক টুকরো রুটি আর একটা আপেলও রয়েছে। এক টুকরো রুটি আর প্রায় সবটা মাংস খেয়ে ফেলল ড্যান। সবশেষে আপেলটা খেয়ে আবার হাঁটা ধরল। 2 দিন পর সেন্ট লুই পৌঁছল। পথের শেষটুকু এক কৃষকের তরকারি আর
ফলের ওয়াগনে লিফট পেল। এদিকে কাজ পাওয়া খুব কঠিন। সেন্ট লুইতেও বিশেষ সুবিধা হবে না, জানালো লোকটা। অনেক লোকেই বিনা কাজে অলসভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শহরের রাস্তায়। মোড়ে দাঁড়িয়ে ভাবছে ড্যান। ওর কাছে বিক্রি করবার মতো আর কিছুই নেই। ডিলানের কোনো বন্ধুর কাছে সাহায্য চাইতে যাবারও মুখ নেই। জামা কাপড় আর চেহারার যা অবস্থা, তাতে ওদের কারো কাছে যাওয়া চলে না। ডিলান সবসময়ই বলতো, পকেটে একটা কানাকড়িও যদি না থাকে তবু নিজেকে ফিটফাট রাখতে হবে। রাস্তার কোনায় দাঁড়িয়ে সে ভাবছে কি করা যায়। কি বিদ্যা তার জানা আছে খতিয়ে দেখছে। ভালো তাস খেলা জানলেও জুয়া খেলতে চায় না ও। বন্দুক পিস্তলে দক্ষতা আছে, কিন্তু লুকাসকে হত্যা করবার পর পিস্তল ধরতে আর মন চাইছে না। ডিলানের কাছ থেকে অনেক রকম শিক্ষাই সে পেয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে হলে টাকার দরকার। সারাটা দিন রাস্তায় ঘুরে ঘুরে কাটালো ড্যান। যেখানে লোকজনকে কাজ করতে দেখেছে, কাজ খুঁজেছে, কিন্তু সবখানেই সেই একই ব্যাপার ঘটেছে। কোথাও কাজ মেলেনি। সন্ধ্যার দিকে নদীর ধারে ফিরে গিয়ে ডকে বসল। এই প্রথম সে টের পেল ডিলান তাকে অনেক কিছুই দেখিয়েছে, শিখিয়েছে, কিন্তু সেই সাথে বহু কিছু থেকে আগলেও রেখেছে, কষ্ট পেতে দেয়নি। ডিলানের একটা আলাদা সম্মান ছিল সবার কাছে। ওর সাথে থাকায় তাকেও সবাই সম্মান করেছে, কিন্তু এখন সেসব হারিয়ে গেছে। অপরিচিত, সম্পূর্ণ একা সে। সেন্ট লুই এর সাদান হোটেলে ডিলানের সাথে থেকেছে ড্যান। ওখানে হয়তো ডিলানের পরিচিত বন্ধু বান্ধবের দেখা পাওয়া যেতে পারে, কিন্তু এই চেহারা নিয়ে হোটেল লবিতে কি করে দাঁড়াবে? রানসে চিঠি লিখে টাকা পাঠাতে বলা যায়, কিন্তু ডাক বিভাগের কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া রাজ থেকে কেউ ফোর্ট গ্রিফিনে গেলে তবেই চিঠিটা পাবে। কতদিনে যাবে তারও কোনো ঠিক নেই। আগে আলাদা থাকবার সময় সে জানত ডিলান কাছে পিঠেই কোথাও আছে, অন্তত একজন আছে যে তার ভালো চায়, কিন্তু আজ ওর আর কেউ নেই। রাতে একটা গুদামের কার্নিশের তলায় রাখা তুলোর বস্তার উপর ঘুমালো। ঠান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটা খবরের কাগজ কোটের ভিতর রাখল। কুণ্ডলি পাকিয়ে শুয়ে সারা রাত শীতে কাঁপল। মাঝে মাঝে ঘুম ভেঙেছে, পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করেছে সে। ওর কাপড় ভেদ করে ঠান্ডা ঢুকেছে। শেষ পর্যন্ত উঠে আবার নদীর ধারে গেল। একটা লঞ্চ বাঁধা রয়েছে আর একটু আগে। বৃষ্টির ভিতর দিয়ে বাতি দেখা যাচ্ছে, কিন্তু ঝাপসা। এখনো অন্ধকার রয়েছে। খিদে পেয়েছে ওর। ক্লান্তিতে চোখ ভারী হয়ে আছে। একটু পরে আবার তুলোর বস্তার কাছে ফিরে খবরের কাগজটা ঠিকমতো বসিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। ঠান্ডা ধূসর ভোরে ঘুম ভাঙল ওর। বৃষ্টি থেমেছে, মেঘ কাটেনি। নদীটা বয়ে চলেছে আপন মনে। ওদিকে চেয়ে এখন কি করা যায় ভাবছে ড্যান। একটা বুড়ো লোক পাইপ টানতে টানতে ডক দিয়ে এগিয়ে আসছে। তার হাতে একটা লাঞ্চের বাক্স। পণ্ডিত মশাইয়ের ভঙ্গিতে স্টিল ফ্রেমের চশমার উপর দিয়ে ড্যানের দিকে চাইল। গুড মর্নিং বয়, বলল সে। খুব ভোরে উঠেছ। বুড়োর দিকে চেয়ে দাঁত বের করে হাসল সে। ঠান্ডা আড়ষ্টতা আর প্রচণ্ড খিদের মাঝেও রসবোধ কমেনি ওর। মিস্টার, গম্ভীর হবার চেষ্টা করে বলল ড্যান, তুমি না জিজ্ঞেস করেই আমার শোবার ঘরে ঢুকে পড়েছ। বিরক্ত করো না। খিক খিক করে হেসে উঠল বুড়ো। তা বিরক্ত যখন করেই ফেলেছি, তখন উঠে এসো আমার সাথে। না হয় এক কাপ কফি খাও। বস্তার উপর থেকে নেমে পড়ল ড্যান। চমৎকার প্রস্তাব। এর চেয়ে সুন্দর আমন্ত্রণ সারাদিন পাইনি। আসলে সারাদিনে কেন, গত কয়েকদিনে এটাই প্রথম। দুজনে ডকের গায়ে ভিড়ানো একটা পুরানো স্টিমবোটের দিকে এগিয়ে গেল। বৃদ্ধ আগে আগে ড্যানকে পথ দেখিয়ে কাঠের তক্তাটার উপর দিয়ে বোটে উঠল। তারপর কেবিনের তালা খুলে ভিতরে নিয়ে গেল। বসো, কফির ব্যবস্থা করছি। লাঞ্চের বাক্সটা টেবিলের উপর রাখল সে।
তোমাকে এদিকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখেছি? না স্যার, কাজ খুঁজছি। পেশা কি? পেশা বলতে ঠিক যা বোঝায় তেমন কিছু নেই। কাজের মধ্যে রাঞ্চে গরুর মার্কা লাগিয়েছি আর মোষ শিকার করেছি। তবে গায়ে শক্তি আছে, যে কোনো কাজই করতে পারবো। কথাটা কিছুই পারো না বলারই সামিল হলো। যারা কাজ দেবে তারা তুমি ছুতোর, কামার না কুমার এসব জানতে চাইবে। একটা নির্দিষ্ট পেশা তোমার থাকতে হবে। কি ভালো পারো? যা পারি সেগুলো করতে চাই না। তার মানে? ইচ্ছা মতো তাস বাড়তে আর গুলি ছুটতে পারি। চশমার ফাঁক দিয়ে ড্যানের দিকে চাইল সে। হুম। তাহলে পেশাদার জুয়ারি? না স্যার, আমার আঙ্কেল তাই ছিল। সেই আমাকে শিখিয়েছে। তার মতে এটাও বক্সিংয়ের মতো নিজস্ব নিরাপত্তার জন্য দরকার। কিন্তু আমি জুয়ারি হই এটা চাইনি সে। সমাজদার মানুষ। তাহলে কি করবে বলে ভাবছ? আমি বলছি মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার। তুমি এখনো ছেলে মানুষ বাবা, কিন্তু এখন থেকেই চিন্তা করা ভালো আমার বয়সে তুমি কি করবে। ছোটবেলায় আমিও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। স্থির হয়ে একটা কিছু করব সব সময় ভেবেছি, কিন্তু তার শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আগামী বছরের জন্য অপেক্ষা করে করেই এই অবস্থায় পৌঁছেছি। মাংস ভাসছে সে, কফি কফির পানি ফুটছে। বেশিরভাগ সময়ে লাঞ্চ বাইরে থেকে কিনে আনি আমি। নিজের রান্না নিজের কাছেই সহ্য হয় না, তাই অন্যের রান্না করা খাবার কিনে খাই। বিয়ে করনি? করেছিলাম, চমৎকার মহিলা। একটা ছেলেও ছিল। কোথায় সে? পশ্চিমে গেছে। এরপরে ওর কোনো খবরই পাইনি। ছেলেটা বেশ ভালো ছিল। একটু চুপ করে থেকে বুড়ো আবার বলল, ওকে দোষ দিই না, আমিও ওই বয়সে তাই করেছিলাম। পশ্চিমে গিয়ে বিবাহ স্বীকার করে সময় কাটিয়েছি। ড্যানের দিকে আর চোখে চাইল সে। টেটস নস দেখেছ? কিংবা বিঘন বা উইন্ড রিভার পাহাড়? দেশ বটে, সত্যিকার চমৎকার জায়গা। হ্যাঁ। প্লেটে ভাজা মাংস বেড়ে কফি ঢাললো বুড়ো। একটা রুটির টিন থেকে রুটি বের করলো। বিশেষ কিছুই নেই, নাও শুরু করো। কোট খুলে টেবিলে বসলো ড্যান। ডেকে কাজ করার মানুষ লাগবে না তোমার। ডেকে কাজ করার মানুষ লাগবে না তোমার? খুব সস্তায় কাজ করব। শুষ্ক হাসি আসলো বুড়ো। বাপ, নিজের খাবার জোটানোই মুশকিল হয়ে পড়েছে। গত 5 মাসে একবারও কেউ আমার স্টিমবোট ভাড়া খাটায়নি। কোনো কাজই পাইনি। একটা ছোটোখাটো জাহাজ উদ্ধারের কাজ করব ভেবেছিলাম, কিন্তু শুনলাম ময়দা ছাড়া অন্য মাল প্রায় কিছুই ছিল না ওতে। ভিজে ময়দা দিয়ে কার কি উপকার হবে? কফির কাপ নামিয়ে রাখলো ড্যান। কোথায় ডুবেছিল ওটা? নদীর বাঁকে। এখান থেকে ভাটির দিকে মাইল 30 দূরে। ধাক্কা খেয়ে তলা ফেসে গিয়ে ডুবেছে। পানি বেশি গভীর না, ডুব দিলে ওখানে পৌঁছানো যায়। ওটা উদ্ধারের চেষ্টা করতে চাও? আমি সাহায্য করতে পারি। ভালো সাঁতার জানি। ডুব দিয়ে অনেকক্ষণ থাকতেও পারি। কোনো লাভ নেই। ওই ময়দা নষ্ট হয়ে গেছে। নষ্ট হবেই, তার কোনো মানে নেই। পশ্চিমে কিছু পানিতে ভেজা ছালার বস্তা আমি দেখেছি। কেবল বাইরের দিকে কিছুটা ময়দা নষ্ট হয়েছে, ভিতরে ঠিকই ছিল। পানি চুষে বাইরেরটা প্লাস্টারের মতো শক্ত হয়ে গিয়েছিল। এই ময়দা ছিল পিপের ভিতর। সেটা তো আরও ভালো। চেষ্টা করতে চাও? বছরের এই সময়টাতে নদীর পানি বরফের মতো ঠান্ডা। ইতস্তত করছে বুড়ো, কিন্তু ড্যান বুঝতে পারছে প্রস্তাবটা নিজের মনেই নাড়াচাড়া করে ভেবে দেখছে সে। কথাটা গোপন রাখাই ভালো। শেষ পর্যন্ত বলল বোটের মালিক, অনেক টাকার মাল রয়েছে ওখানে। অন্য লোক জোর করে কেড়ে নেয়ার চেষ্টা করতে পারে। তোমার কাছে অস্ত্র আছে? একটা পুরানো দোলনা বন্দুক। অনেকক্ষণ কথাবার্তা চলল ওদের। তারপর বুড়োর সাথে স্টিমবোটে কি কি যন্ত্রপাতি আছে দেখতে ডেকে গেল ড্যান। পুরনো হলেও সবকিছু বেশ ভালোই আছে। বাষ্পচালিত কপিকলটাও ব্যবহারযোগ্য।
ওই স্টিমবোটটা মিশরি আর তার শাখা নদীগুলোতে কাজ করেছে। বড় বড় ফ্ল্যাট বোট, গাছের কাণ্ড দিয়ে তৈরি ভেলা বা নষ্ট স্টিমার টেনে নেয়ার জন্য ব্যবহৃত হয়েছে। নদীর উপর খুব কাজের জিনিস ওটা। ওখানে ঘোলা কাদা পানি। বুড়ো বলল, পাটাতনের একটা ঢাকনা খুঁজে বের করতে হবে। খোলা না থাকলে সেটা খুলতেও হবে তোমাকে। পারবো। এই ধরনের কাজ আগে কখনো করেনি ড্যান, কিন্তু সে যে ভালো সাঁতার কাটতে পারে আর দমও অনেক, এগুলো সত্যি। অবশ্য হোটেল লবিতে অনেক উদ্ধার কাজের গল্প সে শুনেছে, কিছু গল্প বইয়েও পড়েছে। সে ভাবল অন্তত কয়েক বেলা ভালো খাওয়া পাওয়া যাবে। ড্যানকে মনোযোগ দিয়ে খেয়াল করেছে বুড়ো। তুমি বেশ শিক্ষিত ছেলে, মন্তব্য করলো সে। না, স্কুলে পড়া বিদ্যা নেই, কোনোদিন স্কুলেই যাইনি। তবে নিজে নিজে অনেক পড়াশোনা করেছি, আর যা পড়লাম তা নিয়ে আলাপ আলোচনা করেছি। কাজ ঝাঁকালো বুড়ো। হয়তো ওটাই শেখার সবচেয়ে ভালো উপায়। তুমি তো বেশ দ্রুত চিন্তা করতে পারো, মাথাটাও ভালো। আইন পড়ো না কেন? এ নিয়ে ভাবিনি কখনো। আগে না ভাবলেও এখন ভাবো। ওকালতি না করলেও অনেকভাবে এই জ্ঞান ব্যবহার করতে পারবে। আইন জানাটাই অনেক সময়ে খুব কাজে দেয়। দিনের অনেকটা সময় কথা বলেই কাটালো ওরা। ঘুরে ফিরে বারবার ওদের নতুন পরিকল্পনা নিয়ে আলাপ করলো। স্টিমবোটের সরঞ্জামগুলো আর একবার চেক করে দেখলো। একটা ব্যাপারে ড্যানকে চিন্তিত করে তুলছে। আমাদের দুজনেরই সশস্ত্র থাকা প্রয়োজন, বলল সে। শহরে ভবঘুরে অনেক লোক জড়ো হয়েছে, ওদের বেশিরভাগই হয়তো ভালো লোক, এখন বেকার হয়ে পড়েছে, কিন্তু কিছু খারাপ লোকও আছে ওদের ভিতর। এই লোকগুলো টাকার গন্ধ পায়। আমরা যদি ময়দা উঠাই, কত ব্যারেল আছে ওখানে? মোট 500 ব্যারেল। কিছু নষ্ট হয়েছে, হয়তো সবটাই। ওগুলো সব বের করতে অনেক সময় লাগবে। এর মধ্যেই কেউ না কেউ কৌতূহলী হবেই। আমাদের তৈরি থাকা দরকার। আমার কাছে টাকা নেই, বলল সে। ওই শটগানটাই সম্বল। বেশি গুলিও নেই ওটার। হঠাৎ ড্যানের একটা কথা মনে পড়ল। সাবধান হোটেলে ডিলানের সাথে উঠেছিল সে। হয়তো ওই হোটেলের ম্যানেজার তাকে কিছু টাকা দিতে রাজি হতে পারে। ডিলানকে খুবই খাতির করত ওরা। বুড়ো প্যাট্রিকের খুরটা চেয়ে নিয়ে দাড়ি কামালো ড্যান। গত 1 বছর যাবৎ সপ্তাহে 2 দিন শেভ করে সে। প্যাট্রিকের একটা কালো কোট ওর গায়ে মোটামুটি ফিট হলো। অন্ধকার হয়েছে। হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ড্যান। অস্বস্তি লাগছে ওর। সে জানে তাকে ঠিক পরিপাটি দেখাচ্ছে না, তবু একবার চেষ্টা করে দেখতে হবে।